Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড পার্ট 1-এ পড়ছো এবং পার্ট 2-তে পড়ছো, তোমাদের দুটি ইয়ারের জন্যই আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডিএলএড পার্ট 1 ইভিএস চ্যাপ্টার 4-এ এই কোশ্চেনটি ডিএলএড এক্সামে অনেকবার এসেছে। 2020-22, 16-18, 14-16 3 বছর কিন্তু এই কোশ্চেনটি এসছে। আবার যারা পার্ট 2-তে পড়ছো, CC4 পেপারের চ্যাপ্টার 1-এ কিন্তু এই কোশ্চেনটি রয়েছে এবং এই বছরের জন্যও কিন্তু এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ। দুটো ইয়ারেই কিন্তু এই সমস্যা সমাধান পদ্ধতি এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা 2025-এ ডিএলএড পার্ট 1 এবং পার্ট 2 এক্সাম দিতে চলেছ। কেবলমাত্র তাই নয়, টেট কোয়ালিফাই করতে গেলেও কিন্তু এই সমস্যা সমাধান পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, এই পদ্ধতিগুলি সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা রাখতে হবে। তা না হলে কিন্তু আমাদের টেট ও কোয়ালিফাই করা কঠিন হয়ে যাবে। তাই দরকার কনসেপ্ট ক্লিয়ার রাখা। তাহলে আজ আমরা দেখে নেব সমস্যা সমাধান পদ্ধতি বলতে কি বোঝায়, সমস্যা সমাধান পদ্ধতির স্তরগুলি আলোচনা করুন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর ডিএলএড অ্যান্ড টেট। দেখো, আগে দেখব সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে। সমস্যা সমাধান পদ্ধতি যে প্রক্রিয়ায় শিক্ষক ও শিক্ষার্থী যৌথ বা মিলিত প্রচেষ্টায় কোনো শিক্ষামূলক অসুবিধা দূর করা হয়, সেই পদ্ধতিকেই কিন্তু বলা হয় সমস্যা সমাধান পদ্ধতি। এটি হবে পদ্ধতিকে বলা হয় সমস্যা সমাধান পদ্ধতি। অর্থাৎ কি, যে প্রক্রিয়ায় শিক্ষক ও শিক্ষার্থী যৌথ বা মিলিত প্রচেষ্টায় কোনো শিক্ষামূলক অসুবিধা দূর করে, অর্থাৎ সমস্যাকে সমাধান করে, তাকেই কিন্তু সমস্যা সমাধান পদ্ধতি বলা হয়। এই পদ্ধতির মূল ভিত্তি হলো জন ডিউইর বিজ্ঞান সংক্রান্ত রীতি। এর উপর ভিত্তি করেই কিন্তু এই পদ্ধতি তৈরি হয়েছে। তাহলে এই পদ্ধতির মূল ভিত্তি কি, টেটের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখবে জন ডিউইর বিজ্ঞান সংক্রান্ত নীতি। এই নীতির ভিত্তি করেই কিন্তু এই সমস্যা সমাধান পদ্ধতি। তাহলে এবার আমরা দেখব যে এর স্তরগুলি। সমস্যা সমাধান পদ্ধতির স্তরসমূহ। সমস্যা সমাধান পদ্ধতির স্তরগুলিকে মোটামুটি 8টি পর্যায়ে বিভক্ত করা যেতে পারে। এই পর্যায়গুলি হলো, এবার আমরা দেখে নেব সেই 8টি পর্যায়। প্রথম পর্যায় হলো সমস্যার উপস্থাপন করা, দ্বিতীয় পর্যায় হবে সমস্যার বিশ্লেষণ, তৃতীয় পর্যায় তথ্য সংগ্রহ করা, চতুর্থ পর্যায় তথ্য বিশ্লেষণ করা, পঞ্চম পর্যায় সিদ্ধান্ত গ্রহণ করা, ষষ্ঠ পর্যায় প্রকল্পের যথাযথতা নির্ণয়, সপ্তম পর্যায় হবে প্রকল্পের বাস্তব প্রয়োগ এবং অষ্টম পর্যায় হলো উচ্চতর পাঠ গ্রহণের প্রস্তুতি। এবার আমরা দেখে নেব প্রথম পর্যায়ে কি বলা হয়েছে। সমস্যার উপস্থাপন। জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যা শিক্ষার্থীদের সামনে উপস্থিত করা হয়। এই সমস্যা সমাধানে শিক্ষার্থীরা যেন উৎসাহিত হয়। তাহলে এমন একটি সমস্যা তাদের সামনে তুলে ধরতে হবে যেটি জীবনকেন্দ্রিক বা যেটি বাস্তব ভিত্তিক, এবং সেই সমস্যার সমাধানে শিক্ষার্থীরা উৎসাহিত বোধ করবে।
এমন একটি সমস্যা তাদের সামনে উপস্থাপিত করতে হবে। এবার বিশ্লেষণ, সমস্যা উপস্থাপন হলে এবার তার বিশ্লেষণ করতে হবে। শিক্ষার্থীদের সঠিকভাবে সমস্যা বোঝা দরকার। সেই জন্য সমস্যাগুলিকে ছোট ছোট অংশে ভেঙে ভেঙে নেওয়া হয় এবং সমাধানের উপায় নির্ধারণ করা হয়। তাহলে সমস্যা বিশ্লেষণ কিভাবে করা হয়? শিক্ষার্থীদেরকে সঠিকভাবে সমস্যাটা বোঝা দরকার, সেই জন্য সেই সমস্যাগুলিকে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া হয় এবং সমাধানের উপায় নির্ণয় করা হয়। এবার তথ্য সংগ্রহ। তথ্য কোথা থেকে সংগ্রহ করা হবে? শিক্ষার্থীরা সমস্যার সঙ্গে বিশ্লেষণলব্ধ জ্ঞানের সম্পর্ক কতটা তা বিচার করবে। শিক্ষার্থীরা সমস্যার সঙ্গে বিশ্লেষণলব্ধ, যে তারা সমস্যার যে বিশ্লেষণ করেছে সেই বিশ্লেষণলব্ধ জ্ঞানের সম্পর্ক কতটা তা বিচার করবে। এই পর্যায়ে বিদ্যালয়ের ভিতরে ও বাইরের তথ্য সংগ্রহ করবে। বিদ্যালয়ের ভিতর থেকে যেমন তারা তথ্য সংগ্রহ করবে, সেরকম বিদ্যালয়ের বাইরে থেকেও কিন্তু তারা তথ্য সংগ্রহ করবে এই সমস্যা সমাধান করার জন্য। এইবার তথ্য সংগ্রহ করলেই হবে না, সেই সংগৃহীত তথ্যকে কিন্তু আবার বিশ্লেষণ করে দেখতে হবে। তথ্য সংগ্রহ করার পর শিক্ষার্থীরা তার বুদ্ধি ও দক্ষতার সাহায্যে তথ্য বিশ্লেষণ করবে। সংগৃহীত তথ্য যদি সমস্যার সঙ্গে সম্বন্ধহীন হয় তবে তাকে বাদ দিতে হবে। দেখা গেল যে তথ্যগুলি সংগ্রহ করা হয়েছে সেই তথ্যগুলির সাথে সমস্যার কোনো সম্বন্ধ নেই, সেই তথ্যগুলিকে কিন্তু বাদ দিতে হবে এবং যে তথ্যগুলি গ্রহণযোগ্য সেই তথ্যগুলিকে কিন্তু নিতে হবে। এইবার তথ্য সংগ্রহ হয়ে গেল, তথ্য বিশ্লেষণ হলো, এবার কি করতে হবে? সিদ্ধান্তে উপনীত হতে হবে। তথ্য বিশ্লেষণের ভিত্তিতে সমস্যাটির সম্বন্ধে যে বিভিন্ন মতামত থাকতে পারে, তথ্য বিশ্লেষণ যখন করা হচ্ছে তখন সমস্যাটি সম্পর্কে বিভিন্ন মতামত, এক একটা গ্রুপ বা এক একজন স্টুডেন্ট এক এক ধরনের মতামত পোষণ করছে বা সেই বিষয়টির উপর ভিন্ন মত আসছে, এই মতামতগুলি হলো প্রকল্প। তাহলে প্রকল্প কি যদি আসে? যে তথ্য বিশ্লেষণের ভিত্তিতে সমস্যা সম্বন্ধে যে বিভিন্ন মতামত থাকতে পারে সেই মতামতগুলিকেই বলা হয় প্রকল্প। প্রকল্প এক বা একাধিক হতে পারে, অর্থাৎ সেই মতামতটি এক বা একাধিক হতে পারে। তথ্য বিশ্লেষণের পরিপ্রেক্ষিতেই গঠিত হয় এই প্রকল্প। এগুলি বলতে প্রকল্পগুলি তথ্য বিশ্লেষণের পরিপ্রেক্ষিতেই গঠিত হয়। তাহলে সিদ্ধান্ত হলো। এবার দেখব প্রকল্পের যথার্থতা নির্ণয়। পরপর 8টি পয়েন্ট কিন্তু তোমাদের আগে মুখস্থ রাখতে হবে। প্রকল্পের যথার্থতা নির্ণয় হলে তা গ্রহণ করা হবে। যদি দেখা যায় যে প্রকল্প যে মতামতগুলি এসছে এই মতামতগুলি রেলিভেন্ট, যথার্থ, তাহলে সেগুলি গ্রহণ করা হবে, তা না হলে সেগুলিকে বাদ দেওয়া যেতে পারে। যে সিদ্ধান্ত, সমস্যাটির উপর যে মতামত, একাধিক মতামত এসছে, সেই মতামতগুলির মধ্যে যে মতামতগুলি যথার্থ সেই মতামতগুলিকে নিতে হবে এবং যেগুলি যথার্থ নয় সেগুলিকে কিন্তু বাদ দিতে হবে বা সেগুলি বাদ দেওয়া যাবে। এবার প্রকল্পের বাস্তব প্রয়োগ। বাস্তব জীবনের বিভিন্ন পর্যায়ে সেই প্রকল্পকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে। প্রকল্পের বাস্তব প্রয়োগ করতে গেলে কি করতে হবে? আমাদের বাস্তব জীবনে সেই প্রকল্পগুলিকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে, অর্থাৎ কোনো বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে
যে মতামতগুলি এসছে, যে মতামতগুলি সেই সম্পর্কে যথার্থ, সেগুলিকে আমাদের কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। শিক্ষার্থীদের এই ব্যাপারে জানা না থাকলে শিক্ষক মহাশয়ের সাথে আলোচনা করে তা জেনে নেবে। এইবার শেষ পর্যায়টি কি? উচ্চতর পাঠ গ্রহণের প্রস্তুতি। সমস্যা সমাধানের বাস্তব অভিজ্ঞতা অর্জন করে শিক্ষার্থীরা। সমস্যা সমাধানের মধ্যে দিয়ে তারা বাস্তব অভিজ্ঞতাকে অর্জন করে। বাস্তব অভিজ্ঞতা অর্জনের ফলে শিক্ষার্থীরা উচ্চতর পাঠ গ্রহণের পথে এগিয়ে যায়। তাহলে কি শেষ পর্যায় হলো উচ্চতর পাঠ গ্রহণের প্রস্তুতি শুরু হয়ে যায়। যেহেতু তারা নিজেরাই সমস্যার সমাধান করে, সেই জন্য তাদের মধ্যে বাস্তব অভিজ্ঞতা অর্জিত হয়। এই বাস্তব অভিজ্ঞতা অর্জনের ফলে শিক্ষার্থীরা উচ্চতর পাঠ গ্রহণের পথে এগিয়ে যায়। এই ছিল আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আলোচনা। ডিএলএড পার্ট 1, ডিএলএড পার্ট 2 এবং টেটের জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ টপিক সমস্যা সমাধান পদ্ধতি। ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলিকে করো তাহলে ডিএলএডে যেমন একটি ভালো মার্কস তুলতে পারবে, শুধু তাই নয়, প্রথম প্রচেষ্টাতে টেটও কিন্তু কোয়ালিফাই করতে পারবে, কারণ তোমার কনসেপ্টটি ক্লিয়ার থাকবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।